আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচনের মাঠে এবার শুধু ভোটের লড়াই নয়, চলছে সম্পদেরও যেন নীরব প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1,842 জন প্রার্থীর তালিকা বলছে 501 জন কোটিপতি। প্রতি 4 জন প্রার্থীর একজনের পকেটে রয়েছে কোটি টাকার বেশি সম্পদ। তাদের মধ্যেও আবার 7 জন আছেন যাদের সম্পদের অঙ্ক শত কোটি টাকার উপরে। তবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। একসময় সংসদে যাওয়ার স্বপ্ন মানেই ছিল ত্যাগ, আন্দোলন আর জনসংযোগ। এখন সেই ছবিতে যোগ হয়েছে ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব। গ্রাম থেকে শহর সব আসনেই দেখা যাচ্ছে জমি, ফ্ল্যাট, গাড়ি আর ব্যবসায়িক বিনিয়োগের দীর্ঘ তালিকা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকায় চোখ বুলালে দেখা যায় মনোনয়নপত্র বৈধ হওয়া 1,842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটিপতি। এই কোটিপতির তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। বৈধ প্রার্থীদের 27.19% কোটিপতিদের দলে শীর্ষ অবস্থানে 365 কোটি 5,28,836 টাকা নিয়ে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। তার সম্পদ 265 কোটি 3,02,957 টাকার। এই তালিকায় রয়েছে লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। তার সম্পদ 126 কোটি 47,55,736 টাকার। আর সম্পদের পরিমাণ 108 কোটি 77,80,999 টাকা নিয়ে আছেন ঢাকা 7 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে 143 জন। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে কোটিপতি প্রার্থী 114 জন। 51 জন কোটিপতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ডে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে মন্তব্য করে এর তদারকিতে নির্বাচন কমিশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হলফনামা দাখিলের পর কেউ যেন ক্রাউড ফান্ড গঠন করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলছেন তারা। কমিশন বলছে, ক্রাউড ফান্ডের স্বচ্ছতা নিশ্চিতে এর হিসাব দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জনগণের কাছ থেকে টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব। যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবে। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ড গঠন পশ্চিমা বিশ্বে প্রচলিত হলেও বাংলাদেশে একেবারেই নতুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপি সহ অন্যান্য দলের কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রাউড ফান্ড গঠন করেছেন। এতে বেশ সাড়াও পেয়েছেন তারা। ক্রাউড ফান্ড গঠনের ক্ষেত্রে প্রার্থী কিংবা দাতার পক্ষ থেকে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য এর তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কালো টাকার যে প্রসঙ্গগুলো আছে সেটা তো আর কেউ বলতে চান না, সেটা নানাভাবে সে এই ধরনের প্রক্রিয়াগুলোতেই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এটা বিশ্বাসের ব্যাপার, নীতির জায়গাতে ঠিক থাকা। তবে নির্বাচন কমিশনের এখানে একটা মনিটরিংয়ের প্রয়োজন আছে। এখানে কালো টাকার সংস্থান হচ্ছে কিনা, অথবা এখানে প্রপারলি ট্র্যাকিং হচ্ছে কিনা, যে কার টাকা আসতেছে এবং প্রপার যে অ্যাকাউন্টসটা সেটা মেনটেন করা হচ্ছে কিনা, অথবা ইলেকশন কমিশনের যে বিধি আছে, আমাদের যে আচরণ বিধি বা নির্বাচনের যে ফিনান্সিয়াল যে রুলসের যে বিধিটা আছে ওটা কাভার করে কিনা, এই প্রশ্নগুলো মানুষ তুলছে। ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছতার জায়গা থেকে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হলফনামা দাখিলের পরও ক্রাউড ফান্ড গঠনের সুযোগ নিচ্ছেন অনেকে। এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। আমি যে অ্যাপ্লিকেশনে আমার যে নমিনেশন ফর্মেতে আমি দিয়েছি যে আমার নির্বাচনের যে ব্যয়টা হবে সেই ব্যয়টা আমি এই জায়গা থেকে কভার করব, কিন্তু এখন আমি যদি ক্রাউড ফান্ড করি তাহলে এটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এখানে জমা দেওয়ার পরেও যদি এরকম ইনকাম করতে থাকে তাহলে সেটা এখন আমি যেহেতু আইনি বলা নাই, আমি বলবো এটা আনএথিক্যাল, অনৈতিক কাজ। এবং এটা ইলেকশন কমিশনের বলা উচিত যে এখন এই ধরনের জিনিস
বন্ধ করার জন্য। কমিশন বলছে ক্রাউড ফান্ড গঠন আইন বিরুদ্ধ নয়, তবে এর পুঙ্খানুপুঙ্খ হিসেব ইসির কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। সোর্স অফ ইনকাম কীভাবে উনি করবেন, নির্বাচনী ব্যয় করবেন, সেটার জন্য ওনাকে একটি স্টেটমেন্ট দিতে হবে এবং পরে নির্বাচন শেষেও ওনাকে একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস দিতে হবে খরচের। সীমাবদ্ধ নির্বাচনী ব্যয়ের অতিরিক্ত অর্থ ক্রাউড ফান্ডে যোগ হলে সে অর্থ কিভাবে ব্যয় হবে কিংবা সংরক্ষিত থাকবে সে বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়ি চালক মাহবুবকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন PSC ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাত 2টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে শেরেবাংলা সেনা ক্যাম্প। জানা গেছে যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তার দেয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র্যাব। অভিযোগ রয়েছে শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্ন ফাঁসের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। তেমন একটা বলতে পারবো না, ওরা তো পরিচয় হলো আমার এক বন্ধুর মাধ্যমে। মেন হচ্ছে বিল্লাল আমার বলছে ওই 8 লাখ টাকা হতে ছিল নেওয়ার কথা বলছিল, যে হতে ছিল পরীক্ষা প্রশ্ন দেবে ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের। ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো, আমি দেবো স্টুডেন্টের। আমি হলো ছিলাম আলিরিয়া স্যারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। খুচরা বাজারে মিনিকেট ও নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। এক সপ্তাহে কেজিতে বেড়েছে 3 টাকা বেড়ে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। তবে শীতের সবজির সরবরাহ বেশি থাকায় বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কম ও নাগালের মধ্যেই রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর চাল ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? মিতু, সপ্তাহের ব্যবধানে কয়েকটি চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেশি বৃদ্ধি পেয়েছে এবং বিশেষভাবে ইন্ডিয়ার যে চালটি আমদানি হতো, মিনিকেট চাল এবং নাজিরশাল চাল, এই চালগুলো আমদানি বন্ধ থাকায় কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। এছাড়াও কিন্তু এটি কিন্তু ভরা মৌসুম চালের, এই সিজনে দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই বলে ব্যবসায়ীরা বলছেন। তবে দাম বৃদ্ধি পেয়ে মিনিকেট চাল 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, নাজিরশাল 80 থেকে 85 টাকা এবং পোলাওয়ের চাল কিন্তু অনেক মোটামুটি কেজিতে 15 থেকে 20 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়ে 130 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মোটা যে চাল সেটি কিন্তু এটিও 2 টাকা বেড়ে 55 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। চিনির বাজারের কথা যদি বলা হয় 105 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত 10 দিন আগে কিন্তু ছিল 90 টাকা। এবং ভোজ্য তেলের কথা যদি বলা হয় সেটি খোলা তেল রয়েছে 195 টাকা লিটার এবং 5 লিটার 940 টাকা, বোতলজাত 198 টাকা লিটার কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি সবজির কথা বলা হয়, এটি ভরা মৌসুম, শীতকালীন মৌসুম চলার জন্য বাজারে সরবরাহ বেশি রয়েছে এবং দাম মোটামুটি ক্রেতা নাগালের মধ্যে রয়েছে বলে কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলার পরে তারা যেমনটি জানিয়েছে। গাজর 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো 80 টাকা, মরিচ 120 টাকা, আদা
200 টাকা কেজি এবং সবচেয়ে যে আলোচিত পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু এখন ভরা মৌসুম হওয়ার জন্য দাম কমে মুড়ি কাটা পেঁয়াজ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটি সেটি 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এই মৌসুমে দেশি কৃষকরা কিন্তু দাম পেয়ে কিছুটা সন্তুষ্ট অর্জন করছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এবং যদি মশলার কথা বলা হয়, রসুন 100 টাকা এবং চাইনা রসুন যেটি সেটি 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে সিম 40 টাকা রয়েছে দাম কমে, করলা 80 টাকা কেজি এবং সবচেয়ে ব্যবহৃত যেই সবজিটি আলু সেটি কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে, 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মূলার দাম কিন্তু একটু বৃদ্ধি রয়েছে, সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে সবজির বাজার স্থিতিশীল রয়েছে এবং দুই একটি চালের দাম বৃদ্ধি ছাড়া সবকিছুই বাজার স্থিতিশীল বলা যেতে পারে। তো এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নাব্যতা সংকটে বান্দরবনের সাঙ্গু নদী, অবাধে পাহাড় কাটা, বৃক্ষ নিধন ও অপরিকল্পিতভাবে ঝিরি ও নদীর পাড়ে ঘন বসতি গড়ে ওঠায় গতিপথ শুরু হয়েছে। দেখা দিয়েছে সাঙ্গু নদী নাব্যতা সংকট। এতে সামান্য বৃষ্টিতে প্রতি বছর তলিয়ে যায় বান্দরবনের জেলা শহর সহ নিম্নাঞ্চল, যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়াত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। যোগাযোগ, পানীয় ও মৎস্য আহরণের প্রয়োজনে এবং জীববৈচিত্র্যের দিক থেকে সাঙ্গু নদীকে বান্দরবানবাসীর লাইফ ব্লাড হিসাবে আখ্যায়িত করা হয়। কিন্তু ধীরে ধীরে নাব্য হারিয়ে সাঙ্গু নদী বিপন্ন হয়ে উঠছে। বর্ষায় উজান থেকে নেমে আসা মাটি ও বালিতে ভরাট হয়ে যাচ্ছে সাঙ্গু নদীর তলদেশ। স্থানীয়রা বলছেন, নির্বিচারে পাথর উত্তোলন ও বালি আহরণের ফলে ভূমিক্ষয়ের কারণে বদলে যাচ্ছে সাঙ্গু নদীর গতিপথ। আর প্রতি বছরই জেলা শহরের বসতবাড়ি সহ সরকারি সংস্থাগুলো পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যায় সরকারি সম্পদ। অল্প বৃষ্টি হলেই সাঙ্গু নদীর পানি নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের নিরাপত্তার জন্য কেন ওয়ালটা করে দেয় তাহলে একটু আমাদের ভালো হবে। বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই আমরা বন্যা দেখি এবং বন্যার কারণে বিভিন্ন আমাদের সাধারণ জনগণ এবং সরকারি অনেক সম্পদ নষ্ট হয়ে যায়। এ থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সংস্কারের উদ্যোগ এবং মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পরামর্শ এই সাংবাদিকের। ঢলের কারণে যে বসতিগুলো আছে সেগুলো তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের প্রস্তাব যে যাতে নদীর গভীরতা বাড়ানোর জন্য ড্রেজিং করা হয়। সাঙ্গু নদী ড্রেজিং এর জন্য টেকসই নদী ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটা সবুজ পাতায় অনুমোদিতভাবে এন্ট্রি করার জন্য আরএডিপিতে আমরা সেটা আবেদন করেছি। এটা অনুমোদনের মাধ্যমে বান্দরবান জেলায় সাঙ্গু এবং মাতামতি নদী অববাহিকায় ড্রেজিং তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন হবে। সাঙ্গু নদী বাঁচলে বান্দরবান বাঁচবে, এর জীববৈচিত্র্য রক্ষা পাবে। এজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লিওন আজাদ, RTV। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, 25 জন আহত হয়েছেন। এর মধ্যে ভোরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়ারহাট ধুনঘাট এলাকায় একটি কাঠ গড়ায় দাঁড়ানো ট্রাকের পেছনে ডাবল ডেকার বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। নিহতদের মধ্যে 1 জন মহিলা ও 2 জন পুরুষ। এ ঘটনায় আহত হন আরও 10 জন। এদিকে গেল রাতে নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কুয়াশা আর বাতাসের দাপট যেন কিছুতেই কমছে না। টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে 6.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রাম ও পাবনার ঈশ্বরদীতে 9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগে দিনাজপুরের গ্রামাঞ্চলের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 92% রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে আয় কমে যাওয়ায় গরম কাপড় আর খাদ্য সংকটে পড়েছে এসব জনপদের বাসিন্দারা। দর্শক, এই মুহূর্তে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী বায়জিৎ বোস্তামি। বায়জিৎ, জেলাতে ঠান্ডার প্রভাবে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন জানাবেন।
মিতু, আপনাকে ধন্যবাদ। পাবনার ঈশ্বরদীতে শীতের তীব্রতা যেন কোনোভাবেই কমছে না। আমরা দেখছি যে ঘন কুয়াশা এবং বিশেষ করে হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিনিয়ত শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজকে ভোর 6টায় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা 9 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টায় আবার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তাপমাত্রা আজকের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক রয়েছে তারা বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডা, সর্দি, কাশি, হাঁপানি রোগে, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে চিকিৎসকরা যেটি বলছেন যে শিশুদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হচ্ছেন এই শীতকালীন রোটা ভাইরাস নামে একটি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, যার ফলে তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন এবং এই ধরনের রোগী হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছে। মিতু, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন আজকে কিন্তু রোদের দেখা মিলেছে, তবে দেখেছি আমরা সকাল সকাল রোদের দেখা মিললেও এখন পর্যন্ত কুয়াশা ভেদ করে রোদের আভা আর রোদের যে আলো সেটি পুরোপুরি এখনো ফুটে উঠতে পারেনি এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত শীতের ব্যাপক মাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে সকালে রাস্তাঘাটে বাজারঘাটে লোকজন খুব কম থাকেন। বিশেষ করে শীত বেড়ে যাওয়ার ফলে যারা রিক্সা, ভ্যান চালক, শ্রমিক রয়েছেন, ক্ষেত খামারে কাজ করেন, তারা অনেক বেশি বিপাকে পড়েছেন কারণ তাদেরকে অনেক সকালে ঘরের বাইরে বের হতে হয়। তবুও জীবিকার তাগিদে যারা বের হয়েছেন আমরা দেখেছি যে গরম কাপড় পরে একেবারে কাঁপতে কাঁপতে বের হয়েছেন। বলা যায় যে পদ্মাপাড়ের উত্তরের এই জনপদের মানুষ একেবারে তীব্র শীতে কেঁপে উঠছে। যদিও মনে করা হয়েছিল যে গতকাল কিছুটা রোদ বের হয়েছিল, আজকেও কিছুটা রোদ বের হয়েছে, শীতের তীব্রতা কমে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি শীতের যে অনুভূতি সেটি কমছে না। তার উপর প্রচন্ড উত্তরের হিম শীতল বাতাস রয়েছে, যার ফলে শীতের তীব্রতা প্রতিনিয়ত আসলে বাড়িয়ে তুলছে। আমরা দেখছি যে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে রাস্তার পাশে মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন, একটি উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। এদিকে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা বিভিন্ন রেল স্টেশন বা রাস্তাঘাটে, বাজারঘাটে যারা রাত্রি যাপন করেন, এই ধরনের যেসব মানুষ রয়েছেন তারা এই শীতের কারণে অনেক কষ্ট করছেন শীত বস্ত্রের অভাবে। তবে যেটি দেখতে পেয়েছি যে প্রশাসনের ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাও শীত বস্ত্র বিতরণ করছে। তো মিতু, পাবনার ঈশ্বরদী থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, আমাকে শুনতে পাচ্ছেন? শামীম, সমাধিস্থলে কি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আছে? কেমন দেখছেন অবস্থা, কি বলছেন আগতরা? জি মিতু, আপনি যেমনটা দেখছেন যে সকালে এখানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের নেতৃবৃন্দরা এসেছিলেন এবং তারা এসে এখানে বেগম খালেদা জিয়ার কবরে ফুলের শ্রদ্ধা জানিয়ে গেছেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরেও তারা ফুলের শ্রদ্ধা জানিয়ে করেছেন এখানে এবং তাদের দুজনারই আত্মার মাগফিরাত কামনা করেছেন। এখানে কিন্তু বেলা যত বাড়ছে প্রতিদিনের মতো করে কিন্তু এখানে আস্তে আস্তে করে মানুষজন আসছেন, নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু এখানে এসে ফুলের শ্রদ্ধা জানিয়ে ফাতেহা পাঠ করে কবর জিয়ারত করে এখান থেকে চলে যাচ্ছেন। তবে বেশিরভাগই এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষ আসছেন এবং তারা এসে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং কবর জিয়ারত করছেন, ফাতেহা পাঠ করছেন। এবং আরেকটি বিষয় মিতু, এখানে পাশেই কিন্তু অনেকে কোরআন তেলাওয়াত করছেন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার জন্য। তারা এখানে কবর জিয়ারত করছেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত করছেন। আমরা বিভিন্ন শিশুদেরকেও দেখছি তারা এখানে আসছেন, কোনো শিশুর হাতে শুধুমাত্র একটা ফুল নিয়ে আসছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে এবং তাদের সম্পর্কে এই শিশুদেরকে জানাতে, তাদের প্রতি ধারণা সৃষ্টি করতে এখানে এই শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। তো মিতু, বেলা যত বাড়ছে ততই কিন্তু এখানে লোকের সমাগম বাড়ছে, নেতাকর্মীদের সমাগম বাড়ছে। আমরা পরবর্তী সংবাদে আপনাকে আরও আপডেট জানিয়ে দিতে পারবো এখান থেকে। ধন্যবাদ আপনাকে।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি আবাসিক আধা পাকা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এতে বাড়ির 4টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত হচ্ছে। রাজধানীর আগারগাঁও এলাকায় নতুন একটি সংযোগ সড়ক চালু করায় সুফল ভোগ করতে শুরু করেছে নগরবাসী। সংযোগ সড়কটি দিয়ে মিরপুর 60 ফুট সড়ক দিয়ে মিরপুরের দিকে যাওয়া যানবাহনগুলো মিরপুর 10 থেকে মিরপুর 1 নম্বরে যাওয়ার রাস্তার সহজেই যেতে পারছে। আর মিরপুর সড়কের দিক থেকে আসা গাড়িগুলো আগের পোস্ট অফিস সংলগ্ন সড়ক দিয়ে 60 ফুট সড়কে প্রবেশ করতে পারছে নগরবাসী। ডিএনসিসি জানিয়েছে, সংযোগ সড়ক নির্মাণ সহ অন্যান্য সংস্কার কাজে 3 কোটি টাকার বেশি খরচ হয়েছে। এর আগে আগারগাঁও থেকে 60 ফুট সড়ক ধরে যাওয়ার সময় সরু পথ দিয়ে উভয় পাশের যানবাহন চলত। এতে প্রায় যানজট হতো। নতুন সড়কটি নির্মাণের পর সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচনের এবারে আছি আমি তন্ময় আহমেদ নয়ন আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এবারের আড্ডায় আমি আছি লালমিনহাট 3 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমরা এমন এমপি চাই, আমাদের মনে করেন যে যেন সবসময় পাশে থাকে এবং ভালো এমপি চাই। সারের দামটা বেশি, সার যখন দরকার তখন সার পাই না। ভালো সরকার যেন আসে, ভালো প্রার্থী যেন আমাদের এমপি আসে, আমাদের লালমিনহাটে যেন ভালো উন্নয়ন হয়। তরুণরা এবারে কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা আছে। এবারের ভোটে তারা ব্যাপক হারে তারা ভোট দান করবেন, এরকম আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। যারা তরুণ, তারপর ইউনিভার্সিটির শিক্ষার্থী, তারা কিন্তু মূলত এই ভোটটারই অপেক্ষায় আছে। জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে জোট আকারে নির্বাচনের মুখোমুখি হয়, এটি তার ব্যতিক্রম নয়। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী বার্তা পেতে টিভির সঙ্গেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।